হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমি নাইম আহমেদ সবেমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করেছি। 4.97 পয়েন্ট পেয়েছি। আজ আমি অনেক খুশি। বাসা থেকে বেরিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ মিষ্টি তো নিতেই হবে। মিষ্টি নিয়ে বাসায় এসে সবাইকে খাওয়ালাম, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে আসি। এমন সময় আমার ফোন চিল্লাচিল্লি করতেছে, মানে কেউ ফোন দিয়েছে। স্ক্রিনে তাকিয়ে দেখি মামুন ফোন দিয়েছে। রিসিভ করতেই, কিরে শালা, 4টা বাজতে চলছে, আজ আড্ডায় আসবি না? ভুলে গেছিলাম, তোরা আয়, আমি আসছি। সবাই আসছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, 5 মিনিট অপেক্ষা কর। ওকে। তারপর ফোন কেটে দিয়ে আড্ডার দিকে রওনা দিলাম। আসলে মামুন, রহিম, মকসেদ, নাজমুল আমরা প্রাইমারি থেকে পড়েছে, আমরা ফ্রেন্ড। আড্ডায় এসে আমরা সবাই কথা বলতে লাগলাম। হঠাৎ রহিম বলতে লাগলো, সবাই শোনো, আমাদের গার্লফ্রেন্ড আছে, কিন্তু নাইম দোস্তের নাই। বেচারা সারা জীবন মনে হয় এরকমই থাকবে, হিজড়া হয়ে। হয় মনে হয়। শালারা দেখ আমি কি করি, তোদের গার্লফ্রেন্ডের ফোন দিয়ে কি বলি। দোস্ত না রে, এবারের মতো মাফ করে দে, আর হবে না। ওকে, মনে থাকে যেন। আর তোরা কোন কোন কলেজে ভর্তি হবি? তুই যেখানে হবি আমরাও। ওকে, কাল 10টায় রেডি থাকিস, আমরা মেহেরপুর কলেজে ভর্তি হব। ভাই ওকে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে আব্বু বললেন, কি রে বাবা, কোন কলেজে ভর্তি হবি বলে ঠিক করলি? মেহেরপুর কলেজ, তাছাড়া ওখানে যেতে কম সময় লাগে। ঠিক আছে। তারপর ডিনার করে রুমে ঢুকে ফেসবুক ঘাটাঘাটি করে ঘুমিয়ে গেলাম। সকালে কেমন জানি মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তখনই চিল্লিয়ে বললাম, আম্মু গো, ছাদ ফেটে বৃষ্টি হচ্ছে। রে ভাইয়া, ছাদ ফাটে নাই, আমি তোকে কতক্ষণ ধরে ডাকছি, এইবার ওঠ। আসলে নীলা আমার ছোট বোন, এবার 8ম শ্রেণীতে। পাঠক বন্ধুরা দেখেন তো কেমনটা লাগে। ও তুই, আমি ভাবছিলাম ছাদ ফেটে বৃষ্টি হচ্ছে। 9টা বেজেছে, কলেজে নাকি যাবি? তাই তো ভুলেই গেছিলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে এসে দেখি মহারানীগুলো সবাই বসে আছে, মানে আমার শত্রু থুকু বন্ধু বসে আছে। তারপর তাদের নিয়ে কলেজে ভর্তি হয়ে ক্লাস না করে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। হঠাৎ ফোনটা কান্না জুড়ে দিল, মানে কেউ ফোন দিয়েছে। রিসিভ করতেই, কিরে আড্ডায় আসবি না? আর একটা কাজে ব্যস্ত আছি। ওকে, কালকে আগেই কলেজে যাব। ওকে। তারপর কিছুক্ষণ ফেসবুক ঘাটাঘাটি করে রাতে খেয়ে দিলাম ঘুম। আর সকালে 5টায় ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে বাইরে ঘুরতে একটু বের হলাম, মানে জগিং করতে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে আছি। মাটি থেকে উঠতেই, মানে আমাকে কেউ চড় মারলো। তারপর মাথা উঁচু করতেই একটা মেয়েকে দেখেই ক্রাশ খেলাম। এই যে ছোট লোক, তোর সাহস কি করে হয়? হ্যাঁ, আমাকে ধাক্কা দেওয়ার? আমি আপনাকে ধাক্কা দেবো? হাউ ফানি। তোদের মতো ছোট লোকগুলো মেয়েদেরকে ধাক্কা দেওয়ার পর এইগুলোই বলে। তারপর মেয়েটা চলে যায়। আমিও দাঁড়িয়ে না থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইক নিয়ে কলেজে গিয়ে দেখি মামুন ও আরো বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমিও ওদের সামনে যেতেই দেখি যে মেয়েটার সাথে ধাক্কা খেয়েছি সেও মামুনদের সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখেই মেয়েটা বলল, এই ছোট লোকটা আমাকে ফলো করতে করতে এখানেও এসেছে। বন্যা, এসব কি বলছিস? যার জন্য আমরা অপেক্ষা করছি, এই হলো সেই নাইম আহমেদ। ও তাই বলো। আর হ্যাঁ, সরি মিস্টার নাইম আহমেদ। ইট ইজ ওকে। তাহলে মেয়েটার নাম বন্যা। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গিয়ে একটা একটা করে সব ক্লাস করলাম। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। কাল থেকে ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা, সবাই প্রস্তুতি নিচ্ছি। আর হ্যাঁ, আমি বন্যাকে অনেক ভালোবেসে ফেলেছি। আজ পরীক্ষা, আমি পরীক্ষা দিয়ে সবার আগে বের হয়েছি, কারণ সব প্রশ্ন আমার কমন। তাই সবার আগে লেখালেখি শেষ। মামুদের জন্য অপেক্ষা করছি। 30 মিনিট পর ওরা বের হলো। আসলে ওরা জানে আমার সবার আগে লেখালেখি হয়। ওদেরকে উদ্দেশ্য করে বললাম, তোরা কি আমাকে সাহায্য করতে পারবে? ভাই নাইম, তোর জন্য আমরা সবাই নিজের জীবনও দিতে পারবো। আসলে আমি বন্যাকে ভালোবেসে ফেলেছি। তা আমরা তোর অভাব দেখেই জেনেছি। জানোস তো, তাহলে কিভাবে প্রপোজ করব একটা বুদ্ধি দে। শোন, ওর সামনে গিয়ে হাঁটু ঘেরে বসে একটা গোলাপ ফুল সাথে একটু ছন্দ বলে প্রপোজ করবে। ওকে ভাই। একে একে সব পরীক্ষা শেষ, আর মাত্র একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষা দিয়ে বাইরে এলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম বন্যা আসছে। আমি বন্যাকে বললাম, বন্যা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবে বলো। সিক্রেট বিষয়, ওইদিকে গোপন রুমটাতে চলো। ওকে চলো। তারপর আমরা গোপন রুমটাতে গেলাম। বন্যা বলল, বলো কি বলবে বলো। আমি আসলে মানে কি মানে বলছো? কি বলতে চাইছো বলো। বন্যার সামনে একটা গোলাম নিয়ে হাঁটু ঘুরে বসে আমি বললাম,
হৃদয়ের কাঙ্ক্ষিত স্থানে তোমায় রেখেছিলাম বন্যা, ভালোবেসে গিয়েছিলাম। এই যে আমি নাইম মিয়া, আমি হতে চাই তোমার সন্তানের বাবা। আই লাভ ইউ বন্যা। এই কথা শোনার সাথে সাথে বন্যা নিজের ওড়নাটা ফেলে দিল। বন্যা, তুমি ওড়না ফেলে দিলে কেন? তুই দেখতে থাক, আর কি হয়। তারপর বন্যা নিজের কাপড় ছিঁড়তে শুরু করলো আর জোরে জোরে চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। আমি বন্যাকে অনেকবার থামাতে চেষ্টা করছি কিন্তু পারছি না। বন্যার চিৎকার শুনে সাথে সাথে সমস্ত স্টুডেন্টরা গোপন রুমে হাজির হয়। বন্যা দৌড়ে গিয়ে লতিফ ভাইয়ের পেছনে দাঁড়ালো ও বলতে শুরু করলো, তোমরা আমাকে বাঁচাও, এই বদমাশের হাত থেকে বাঁচাও, আমাকে একা পেয়ে। তারপর বন্যা জোরে জোরে কান্না শুরু করলো। নাইম, তোমাকে আমি অনেক ভালো ছেলে মনে করতাম, শেষে কিনা তুমি। ছি ছি। লতিফ ভাই, বিশ্বাস করেন আমি এরকম করিনি, প্লিজ বোঝার চেষ্টা করেন। বিশ্বাস তোমাকে করব? আর আমি যা বোঝার বুঝে গিয়েছি। দাঁড়া, পুলিশকে খবর দিচ্ছি। ইতিমধ্যে প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক হাজির হয়ে গেল। কি হয়েছে এখানে? ওই বদমাশটা আমাকে এই রুমে ডেকে এনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে এই কথা বলে কান্না শুরু করলো। প্লিজ স্যার, একটু বোঝার চেষ্টা করুন, আমি এরকম কিছু করার চেষ্টা করিনি, ও মিথ্যা বলছে। যা বোঝার আমি বুঝে গেছি নাইম, আমি তোমাকে ভালো মনে করতাম, আর শেষে কিনা তুমি এরকম কাজ করলে। ছি 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 ছি, একটিবার কলেজের সম্মানের দিকে দেখলে না? কথাগুলো বলে কয়েকটা কষে চর মারলো। ইতিমধ্যেই পুলিশ এসে হাজির। এসিপি স্যার, এই গুন্ডাকে নিয়ে যান, এই বদমাইশ একটা ধর্ষণকারী আমার ছাত্রী বন্যাকে এই রুমে ডেকে এনে। ছি 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 ছি। সমস্ত প্রমাণ নিয়ে এসিপি আমাকে থানায় নিয়ে গেলেন। ওদিকে আব্বু আম্মু ও ছোট বোন এই কথা শুনে থানায় এসে আমার কাছে আসলো। নাইম, তুই এই রকম নিকৃষ্ট কাজ করবি আমি জীবনেও ভাবিনি। জানিস, তোকে নিয়ে তোর মায়ের আর আমার কত স্বপ্ন ছিল, তা তুই এক নিমিষেই শেষ করে দিলি। আব্বু, তুমিও আমাকে অবিশ্বাস করলে। আমি কি এরকম কাজ করতে পারি? তোমরাই বলো। বিশ্বাস তোর মতো ছেলেকে করব? আর জীবনেও আমাকে আব্বু বলে ডাকবি না, আমার কোনো ছেলে নেই। আমার চোখ দিয়ে অজান্তেই পানি পড়া শুরু করলো। মনে হয় এখনই আত্মহত্যা করে মরে যাই। আজ মনে হচ্ছে আমার মতো অসহায় আর কেউ নেই। আমি কি করে যে তোর মতো পশুকে আমার পেটে রেখেছি? ছি ছি ছি, তোর মতো পশুকে জন্মের আগে মেরে ফেলা উচিত ছিল। আমি ভাবতাম আমার ভাইয়ের পৃথিবীই শ্রেষ্ঠ ভাই। আসলে আমার ধারণা ভুল। আচ্ছা, আজ যদি আমাকে কেউ ধর্ষণ করতো তাহলে তোর কেমন লাগতো বলতো? আজ থেকে আমার কোনো ভাই নেই। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। আমি ধর্ষণকারী নই। আমি শুধু বন্যাকে ভালোবাসি কথাটা বলার জন্য ওই রুমে ডেকেছিলাম। প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। আমার কথার গুরুত্ব না দিয়ে ওরা চলে গেল। হায় রে আমার কপাল, নিজের বাবা মা বোন আমার সাথে থেকেও আমাকে বুঝলো না। সন্ধ্যার সময় রহিম ও মামুনরা এলো। মামুন, তোরা তো সবই জানিস, কিছু একটা কর না ভাই। প্রিন্সিপাল স্যার সহ সবাইকে বলেছি, তুমি কিছু করোনি, কিন্তু কেউ কিছু বুঝলো না রে। তবে চিন্তা করিস না, তোকে ঠিক বের করবই। তারপর ওরা চলে গেল। অন্যদিকে বন্যার বাড়িতে আব্বু ও আম্মু গেলেন। বন্যার আব্বুকে আমার আব্বু বলল, ভাই সাহেব, আমার ছেলের কর্মকাণ্ডে আমরা লজ্জিত। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি একটা কথা বলবো। জি, কি বলবেন বলেন। আমার ছেলে নাইমের সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এসেছি। তাছাড়া তো কোনো উপায় দেখছি না, বন্যাকে তো রাজি করাতে হবে। তারপর বন্যার আব্বু বন্যাকে ডাকলেন। যা আবার হয়েছে, এখন তোর সাথে নাইমের বিয়ে দেব, প্লিজ না করিস না। এই কথা শোনার সাথে সাথে বন্যার ফুরফুরে মেজাজে মনে হয় বজ্রপাত পড়লো। কি বলছো বাবা? ওই বদমাইশকে আমি বিয়ে করতে পারবো না। দেখ মা, তোকে নাইমকেই বিয়ে করতে হবে। তারপর বন্যার ভাবনাকে পাত্তা না দিয়ে তারা বিয়ে পাকাপাকি করে। রাত 10টার দিকে কাজে নিয়ে থানায় আসলেন। আমি বন্যার দিকে তাকিয়ে দেখলাম ওর মুখটা শুকনা শুকনা লাগছে, অনেক চিন্তিত। কোনো মতে সবার জোরাজোরিতে বন্যা কবুল বলেছে। আসলে বন্যা ওর আব্বুকে অনেক ভয় পায়। আমি ভাবছিলাম বিয়ের পর আমাকে নিয়ে বাড়িতে যাবে, কিন্তু না, আব্বু বললেন, এসিপি স্যার, হায়নাটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। যতদিন না ও নিজের কর্মের শাস্তি পাচ্ছে ততদিন আমার সামনে যেন সে না আসে। এই কথা বলে ওরা সবাই চলে গেল। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। অসহায়ের মতো তাকিয়েছিলাম তাদের যাওয়ার দিকে, আর মনে মনে ভাবছিলাম কি অপরাধ করেছি আমি যে আজ সবার অবহেলার পাত্র। আর বন্যা বা কেন এমন মিথ্যা অপবাদ দিল? তখনই হাবিলদার আমার হাত ধরে হাজতে পুড়ে দিলেন। অনেক কষ্টে রাতটা মশার কামড় ও গরমে কাটিয়েছি। সকাল 10টার দিকে আমাকে নিয়ে আদালতে যাওয়া হলো। বন্যার পক্ষে উকিল নিজের মতো সাজানো উক্তি দিলেন।
আর আমার তো এখন কেউ নেই যে আমার পক্ষে উকিল হাজির করবে, আর উকিল এনেই বা কি লাভ? আজকালকার মেয়েদের একটা মিথ্যা কথার তো হাজার গুণ সুনামি। অন্যদিকে আমার নিজের আব্বু আম্মুই তো আমার বিপক্ষে। অবশেষে জজ আমাকে 10 দিনের রিমাইন্ড ঘোষণা দেন। 10 দিনের রিমাইন্ডের কথা শুনে আমার হাত পা অবশ হয়ে আসছে। পুলিশরা আমাকে আদালতের বাইরে আনার সাথে সাথে মামুন, রহিম ও নাজমুলরা আমার কাছে আসলো। নাইম ভাই, কিছু মনে করিস না, তোর জন্য আমরা কিছু করতে পারলাম না, তবে চিন্তা করিস না, তোকে খুব শীঘ্রই থানা থেকে বের করব। তোরা আবার কি করবি? সবই আমার কপাল। যেখানে আমার পিতামাতা আমার বিপক্ষে, সেখানে তোরা বন্ধু হয়ে এবার কি করতে পারিস? তারপর ওরা চলে গেল। অপর দিকে তাকিয়ে দেখি আব্বু আম্মু ও বন্যা আমার দিকে তাকিয়ে এমন ভাবে চলে গেল যেন তারা আমাকে চিনেই না। মাথায় হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে খোদার দরবারে বললাম, হে আল্লাহ, আমার কি অপরাধ ছিল যে আজ আমার পিতা মাতা সহ সবাই আমাকে অবহেলা করছে? আর বন্যার বা কি ক্ষতি করেছি যে বন্যা আমাকে এভাবে ফাঁসিয়ে দিয়ে চলে গেল? তারপর আমাকে থানায় এনে কিছু শুকনা রুটি আর 1 গ্লাস পানি দিল। ক্ষুধার্ত থাকায় রুটিগুলো সব খেয়ে ফেললাম। পানির তৃষ্ণা পেয়েছে, পানি খাবো। এমন সময় একজন পুলিশ এসে হাত থেকে পানির গ্লাস কেড়ে নিল। অসহায়ের মতো আমি বললাম, স্যার, অনেক পানির তৃষ্ণা পেয়েছে, একটু পানি খেতে দিন। যখন ধর্ষণ করেছিলে তখন তো মেয়েটার কথা শোনো নাই, এখন মজা বোঝো। স্যার, আমি শুধু বন্যাকে ভালোবাসি, ওই কথাটা বলার জন্য ওকে ওই রুমে ডেকেছিলাম, কিছু করিনি, বিশ্বাস করুন স্যার। আমার কথা পুরোটা না শুনেই তার হাতে থাকা লাঠি দিয়ে পিঠির উপর মারলো কয়েকটা বাড়ি। আমি উপরের দিকে তাকিয়ে খোদার দরবারে বললাম, খোদা গো, জীবনও এইরকম মার খাই নাই, কেন তুমি আমাকে এইরকম পরীক্ষায় ফেললে? আর আমার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। কিরে, আর জীবনেও কোনো মেয়ের প্রতি চোখ তুলে তাকাবি? এই কথা বলে আমার শরীরে কুকুরের মতো মারতে থাকলো টানা 2 ঘন্টা 30 মিনিট। আমি অনেকবার বলেছি, স্যার, আমি এরকম খারাপ কাজ করিনি, কিন্তু ওই পুলিশ আমার কথা শুনলো না। আর অন্যদিকে পানির তৃষ্ণায় আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি মামুন ও রহিমরা আমার দিকে তাকিয়ে আছে। আমি ব্যথা ভরা শরীরে ওদের দিকে তাকিয়ে আছি অসহায়ের মতো, আর চোখ দিয়ে অঝরে বৃষ্টিপাত হচ্ছে। নাইম, তোর জন্য মা নিজের হাতে খাবার রান্না করেছে, নে খেয়ে নে। ব্যথায় হাত পা নাড়তে পারছি না, তবুও ক্ষুধার্ত ও তৃষ্ণায় থাকায় সব ভাত 1 জগ পানি খেয়ে নিলাম। রহিম বলে উঠল, নাইম, আমার নানার ভাই জাতীয় সংসদের মন্ত্রী, ওনাকে সবকিছু খুলে বলেছি। উনি 10 দিনের ভিতরে আদালত থেকে তোর জামিনের ব্যবস্থা করে দেবে, চিন্তা করিস না ভাই। সাধারণত এরকম জামিন আমাদের দেশে কমই হয়। জামিন তো একদিন না একদিন ঠিকই পাবো, কিন্তু বন্যার দেওয়া মিথ্যা অপবাদটা সমাজ থেকে কিভাবে মুছবো? তাছাড়া আব্বু আম্মু তো আমাকে আর আগের মতো ভালোবাসে না, বিশ্বাসও করে না। নাইম, তুই আগে জামিন পেয়ে বাসায় যা, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। এই কথা বলে ওরা সবাই চলে গেল। আজ রাতে কিছু খাবো না, তাই ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। মনে পড়ছে 2 দিন আগের কথা। 2 দিন আগে ছিলাম কেমন, আর এখন আছি কেমন। একদিন আগে ছিলাম সোনার টুকরা ছেলে, আর এখন আমি মিথ্যা ধর্ষক। এই কথা ভেবে চোখ বেয়ে পানি পড়ছে। কখন যে ঘুমিয়ে গেছি নিজে জানি না। সকাল 7টার দিকে হাবিলদার কাকা আমাকে ডেকে উঠালেন। হাত মুখ ধুয়ে বসে আছি। হঠাৎ হাবিলদার কাকা আমাকে বলে উঠলেন, বাবা, আমার মনে হয় তুমি এরকম কাজ করতে পারো না, তোমাকে দেখে এরকম ছেলে মনে হয় না। কাকা, সত্যি কথা, আমি ওই রকম কাজ করিনি। বলো তো, কলেজে সেই দিনের কথা একটু শুনি। সেদিন যা হয়েছিল তা পাই টু পাই কথাগুলো আর আব্বুর অবহেলার কথাগুলো ওনাকে বললাম। দেখলাম ওনার চোখ থেকে পানি পড়ছে। চিন্তা করো না বাবা, ইনশাল্লাহ সত্যের জয় হবেই। এভাবে মাই প্লাস কষ্ট আর চোখের জলে পার হয়ে গেল রিমাইন্ডের 10টা দিন। এই 10 দিনে আব্বু আম্মু কেউ আমার কোনো খবর নেয় নাই যে আমার নাইম মরে গেল নাকি বাঁচলো। কিন্তু মামুন ও রহিমরা 5 দিন এসেছিল। মাঝে মাঝে হাবিলদার কাকা আমার জন্য তার বাড়ি থেকে খাবার নিয়ে আসতো। সকালবেলা মামুন ও রহিম আমার কাছে আসলো। নাইম নানার সাথে কথা বলেছে, রাত 7টায় তোর জামিন কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে। আমি কোনো জবাব দিলাম না, শুধু চোখ বেয়ে আমার পানি পড়ছে। এবার মামুন বলে উঠল, নাইম, কান্না করিস না ভাই, আজ রাতেই তো মুক্তি পাচ্ছিস। মামুন, আব্বু আম্মুকে আমাকে বাড়িতে জায়গা দিবে রে? ওরা জায়গা না দিলেই বা কি হলো, তুই ঢাকায় গিয়ে কাজ করবি, আমরা রাতে তোকে নিতে আসবো ভাই। ওরা চলে গেল। আমি থানায় হাত দিয়ে ভাবছি, আব্বু আম্মু যদি বাসায় ঢুকতে না দেয় তবে কোথায় থাকবো, কি করব, এসব ভাবছি। হঠাৎ হাবিলদার কাকা বলে উঠলো, বাবা, তোমার ফোনটা অফিস থেকে আমাকে জমা দিয়েছিল, রাত 7টায় আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিও। ঠিক আছে কাকা। ঠিক রাত 7টায় আমাকে থানা থেকে বের করে আমার স্বাক্ষর নিয়ে ছেড়ে দিল, সাথে ফোনটাও নিয়েছি। বাইরে বের হয়ে দেখি মামুন, রহিম ও মকসিদুল 2টা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গেলাম। আমি ওদের কাছে গিয়ে বললাম, মামুন ভাই, আমি এখন কই যাব? আগে বাড়িতে যা, গিয়ে একটা চেষ্টা করে দেখ।
তারপর আমার বাসার সামনে গেলাম, গিয়ে আম্মু আম্মু করে কয়েকটা ডাক দিলাম। আমার কণ্ঠ শুনে আব্বু আম্মু নীলাসহ বন্যাও আমার কাছে আসলো। আম্মু কেমন আছো? একজন ধর্ষণকারীর মার কেমন থাকতে পারে? আর তুই এখানে কেন এসেছিস? কি বলছো আম্মু, আমি এখানে না এসে কোথায় যাব? হঠাৎ আব্বু বলে উঠলেন, নীলার আম্মু হাইনাটাকে বলে দাও, বন্যা যা বলবে তাই হবে। আব্বু, আমি এই হায়নাকে এখানে কোনো দিনও জায়গা দিব না। যা, বেরিয়ে যা। বন্যা, তুমি যে আমাকে মিথ্যা অপরাধী করলে, আব্বু আম্মুর কাছে আমাকে অবহেলার পাত্র বানিয়েছো, তার প্রতিশোধ একদিন না একদিন আমি নিবই। আর আব্বু আম্মু ও নীলা, তোমরা আমার সাথে 18 বছর থেকেও আমাকে বুঝলে না। ভালো থেকো, সুখে থেকো, আর কখনো তোমাদের সামনে আসবো না। বন্যা গেট বন্ধ করে দিল। আমার চোখের পানি যেন বাদ মানছে না। আজ আমি বড় একা। আলতো আলতো পায়ে মামুনদের দিকে গেলাম। মামুন, ডালিয়া বাজার চল, এই শহরে আর থাকবো না, চলে যাব অজানা গন্তব্যে। কি বলছিস এসব? আমাদের বাসায় চল। আর তুই তো কিছুই চিনিস না, কোথায় যাবি? বেশি রাগ ওঠাবি না, আমি যা বলছি তুই তাই কর। আর আমি যেখানে যাই না কেন তোদের সাথে আমার সংযোগ থাকবে। আমি ডালিয়ে গেলাম। ডালিয়ে গিয়ে ওদেরকে চলে যেতে বললাম। মামুন ভাই, তোরা আমার অনেক বড় উপকার করেছিস রে, তা কখনোই ভুলবো না। ওকে, তোরা এখন চলে যা। এই নে, এই টাকাগুলো তোর কাছে রাখ, সময় কাজে লাগতে পারে। 6000 টাকা এগিয়ে দিয়ে আমি টাকাগুলো নিব না, তবুও তাদের জোড়াজোড়িতে নিয়ে নিলাম। ডালিয়া বাজার থেকে একটু হাঁটলেই বাস স্ট্যান্ড। রাত 10:20 বাজে। এখন একা একা রাস্তায় হাঁটছি, উদ্দেশ্য বাস স্ট্যান্ড। চলে যাব এই শহর ছেড়ে, কারণ আজকে আমাকে আমার নিজের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আমার আপন আব্বু আম্মু বোন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভাবতে অবাক লাগছে, আমাকে আমার নিজের পরিবার বাসা থেকে বের করে দিয়েছে। কি দোষ ছিল আমার যে বাসা থেকে বের করে দিল? এক মিথ্যা অপবাদে আমাকে বাসা থেকে বের করে দিল। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখন রাত 10:30। যাব কোনো এক অজানা শহরে। টিকিট কেটে চড়ে বসলাম বাসে। কোথায় যাবে এই বাস নিজেও জানি না। বাস ছেড়ে দিয়েছে। আমি ভাবতে লাগলাম আমার সাথে কেন এমন হলো। সব থেকে বড় কথা হলো, আমার পরিবারের সকল মানুষ কিভাবে আমার বউয়ের পক্ষ নিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করলাম বাসের মধ্যেই। ফোনের দিকে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। বাস থামলো। সবার নামা দেখে আমিও বাস থেকে নেমে পড়লাম। বাইরে একটা ব্যানারে দেখতে পেলাম যে আমি এখন যান্ত্রিক শহর ঢাকাতে আসছি। গাড়ি থেকে নামলাম। অচেনা শহর, কিছুই চিনি না। অনেক ক্ষুধা পেয়েছে, তাই এদিক ওদিক একটা হোটেল খুঁজছি। একটু সামনে হাঁটতে একটা হোটেল দেখতে পেলাম। হোটেলে গিয়ে 120 টাকার ভাত খেলাম। হোটেলের মালিককে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কোনো কাজ পাওয়া যাবে? না, যাবে না, তবে সামনে রিক্সার গ্যারেজ আছে, ওখানে মহাজনের সাথে কথা বলে আমি তোমাকে একটা রিক্সা জোগাড় করে দিতে পারি। ঠিক আছে ভাই, আর একটা কথা বলবো। কি বলবে বলো? আর তোমার পরিচয় কি? তোমাকে তো চিনলাম না। তোমাকে দেখে তো বড় ঘরের ছেলে মনে হচ্ছে। আমি নাইম আহমেদ নয়ন, বাসায় রংপুর বিভাগে। এখানে একটা কাজের জন্য আসছি। অনেক গরিব আমরা। ওহ, আর কি যেন বলতে চেয়েছিলে? ভাই একটা বাসা ভাড়া পেলে ভালো হতো। রিক্সার গ্যারেজের পাশে বাসা ভাড়া দেয়, চলো তোমাকে মহাজনের কাছে নিয়ে যাই। তারপর আমাকে মহাজনের সাথে কথা বলে একটা রিক্সা ম্যানেজ করে দিল। সাথে বাসা ভাড়া নিলাম অগ্রিম 1500 টাকা দিয়ে। এখন কিছু খাবারের ব্যবস্থা জোগাড় করতে হবে, তাই বাজার থেকে প্রয়োজনীয় সব জিনিস কিনে আনলাম। বাসায় এসে কিছু চাল ডাল রান্না করলাম। আসলে বাড়িতে আম্মুর কাছে হেল্প করতে করতে কোনো মতে রান্নাটা শিখে নিয়েছি। বিকেলে নামাজ পড়ে একটু ছাদে উঠলাম। ছাদে উঠে আমার ফেসবুক আইডিটাই ঢুকলাম। আইডির নামটা পাল্টে দিলাম। ঢুকে দেখি মামুন ভাই লাইনে আছে, তাই একটা এসএমএস করলাম। আসসালামু আলাইকুম, কিরে কেমন আছিস? ওয়ালাইকুম সালাম। তোকে ছাড়া কি ভালো থাকা যায়? তোকে ছাড়া আমাদের আড্ডা আর জমে না রে। কি আর করার আছে, নিজের পিতা মাতা আমাকে বুঝলো না রে। সবাই আমাকে মিথ্যা অপরাধী করলো। কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গেল। এখন কি কোনো কাজ খুঁজে পেয়েছিস? রিক্সা চালকের কাজ, সাথে একটা বাসা ভাড়া নিয়েছি। তুই রিক্সা চালাবি? তুই তো এগুলো কাজ কখনো করিসনি। কখনো করিনি তো কি হয়েছে, এখন থেকে করব। ওকে, ভালো থাকিস, বাই। এই বলে ফেসবুক থেকে বেরিয়ে এলাম। ছাদে বসে আগের কথাগুলো ভাবছি। হঠাৎ আমার ভাবনার ইতি ঘটিয়ে পেছন থেকে একটা মেয়ে কণ্ঠে কে যেন বলে উঠলো, কে আপনি? আমি নাইম আহমেদ নয়ন, নতুন ভাড়াটিয়া। আমি তাজমিরা জান্নাত, বাড়ির মালিকের মেয়ে। ওহো, আপনি কোথা থেকে আসছেন? আর আপনি একা আসছেন নাকি পরিবার সহ আসছেন? রংপুর থেকে আসি, আমার কোনো পরিবার নেই, এতিমখানায় বড় হয়েছি। মিথ্যা বললাম। সো স্যার, তো এখানে কি কাজে আসছেন? আপাতত রিক্সা চালাবো। ওহ, পড়াশোনা করেন নাই? এবার ইন্টার পরীক্ষা দিছি। আপনি কোন ক্লাসে পড়েন?
আমিও। এখানে একা একা কি করেন? রুমে থাকতে ভালো লাগছিল না, তাই ছাদে এসে ফেসবুকে একটু ঘাটাঘাটি করছিলাম। ওহ, তা আপনার ফেসবুক আইডির নাম কি? আপনার সাথে বন্ধুত্ব করি। বেহায়া জীবনের গল্প। আসলে একটু আগে আইডির নামটা চেঞ্জ করলাম। এটা কোনো আইডির নাম হলো? এরকম নাম কেউ কি দেয়? কেউ না দিলেও আমি দেই। গল্প লেখেন নাকি? একটু টুকটাক লেখি, তবে আমার পেজ আছে, ওখানে লেখি, আইডিতে লেখি না। ওহ, আপনার পেজটার নাম কি? পেজটার নাম গল্পে লেখক নাহিম। ওকে, পরে কথা হবে। এই বলে রুমে এসে মাগরিবের নামাজ পড়ে বিছানা ঠিক করে ফেসবুকে গল্প লিখছি। লিখতে লিখতে রাত 8টা কখন যে বেজে গেছে নিজেও জানি না। রাতে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ফেসবুকে ঘাটাঘাটি করছি। হঠাৎ একটা মেয়ের আইডিতে আমার ফেসবুক পেজে একটা SMS আসলো। কি করেন? প্রথমবার SMS দেখে কোনো রিপ্লাই দিলাম না। সম্ভবত এরকম SMS আরো অনেকেই দিত। আমার রিপ্লাই না দেওয়া দেখে মেয়েটা আবার একটা SMS দিল। এই, আমি তাজমিরা জান্নাত। বিকালে যে সাথে কথা হলো। ওহো, কি মনে করে SMS দিয়েছেন? আপনার গল্পগুলো অনেক সুন্দর। ধন্যবাদ। এই বলে ফেসবুক থেকে বেরিয়ে একটু ঘুমাতে চেষ্টা করছি, কিন্তু আগের কথাগুলো মনে পড়ছে। বন্যা কেন এরকম করলো? আমার পিতামাতা বোনের কাছ থেকে আমাকে আলাদা করলো। ভাবতেই চোখ দিয়ে অশ্রু পড়তে শুরু করলো। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ব্রাশ করে উজু করে নামাজ পড়ে রান্না জোরে দিলাম। রান্না করে খাওয়া দাওয়া করতে করতে সকাল 7টা বেজে গেল। তাই কাপড় চেঞ্জ করে ঘাড়ে একটা গামছা নিয়ে রিক্সা গ্যারেজে গেলাম। গিয়ে মহানজান চাচাকে বললাম, চাচা আমি এসেছি। চাচা একটা লোকের সাথে পরিচয় করিয়ে দিলেন। নাইমের নাম হচ্ছে আপন। এর কাছ থেকে রিক্সা নিয়ে যাবে এবং এর কাছে টাকা সহ রিক্সা দিয়ে যাবে। ওকে চাচা। তারপর আপন ভাইয়ের কাছ থেকে রিক্সা নিয়ে বাইরে গেলাম ভাড়া মারতে। অনেক রোদ, রোদের মাঝেও অনেক কষ্ট করে ভাড়া মারতে লাগলাম। দুপুরবেলা খাওয়ার জন্য বাসায় গেলাম। বাসার সামনে রিক্সা রেখে রুমে রেখে দুপুরের খাওয়া শেষ করে রেস্ট নিয়ে রিক্সার সামনে গেলাম। গিয়ে দেখি তাসমিরার রিক্সায় বসে আছে। তাই আমি তাকে বললাম, কোথায় যাবেন? একটু কলেজে যাব, একটা অনুষ্ঠান আছে। ওহো। তারপর কলেজের উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম। উনি রাস্তা দেখে দিয়েছেন আর আমি যাচ্ছি। হঠাৎ তাসমিরা বলে উঠলো, আচ্ছা আপনি কি নিয়ে পড়াশোনা করেন? সায়েন্স না আর্টস? সায়েন্স। আমিও। আচ্ছা তুমি কি প্রেম করো? আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। মানে আগের কথাগুলো মনে পড়ে গেল। না, প্রেম টেম করি না। কথা বলতে বলতে কলেজের সামনে এসে গেছি। কত টাকা ভাড়া হয়েছে? 50 টাকা। তাজমিরা টাকা দিল। টাকা নিয়ে আরো কয়েকটি ভাড়া মেরে গ্যারেজে গেলাম। গ্যারেজে গিয়ে রিক্সা জমা দিয়ে আপন ভাইয়ের কাছে গেলাম। আপন ভাইয়ের কাছে যেতেই আপন ভাই বলে উঠলেন, কি নাইম, প্রথম দিন কত টাকা ভাড়া মারলে? আপন ভাই 860 টাকা ভাড়া মারছি। তারপর আপন ভাইকে 860 টাকা দিলাম। ওখান থেকে আপন ভাই রিক্সা ভাড়া 300 টাকা নিয়ে 560 টাকা আমাকে দিল। এইভাবেই চলে গেল একটি মাস। কালকে আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট দিবে, তাই একটু চিন্তিত। রোজকার মতো ছাদে বসে আছি আর আগের কথাগুলো ভাবছি। হঠাৎ পেছন থেকে তাসমিরা বলতে শুরু করলো, কি ব্যাপার নাই, কালকে পরীক্ষার রেজাল্ট দিবে, মনটা খারাপ নাকি? কই কই মন খারাপ, আমি তো ঠিক আছি। ওহ, তো তোমার কাজকর্ম আজকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। ওকে তাসমিরা, মাগরিবের নামাজ পড়তে হবে, পরে কথা হবে, বাই। তারপর রুমে এসে মাগরিবের নামাজ পড়ে ফেসবুকে গল্প লিখতে শুরু করলাম। হঠাৎ মামুন টেক্সট করলো, কেমন আছিস রে? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। কালকে আমাদের ইন্টার পরীক্ষার রেজাল্ট দিবে, খবর পেয়েছিস? ভাই, আব্বু আম্মু কেমন আছে রে? এই কথা বলতে বলতে নিজের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু বের হয়ে গেল। তোকে ছাড়া ওরা কি ভালো থাকতে পারে? ওহো, পারে ভাই, ওরা সব পারে। একটা মেয়ের মুখের কথায় আমাকে বিশ্বাস করলো না। ওকে বাই। এই বলে ফেসবুক থেকে বেরিয়ে আসলাম। এসে নামাজ পড়ে আপন ভাইকে ফোন করে বললাম আমি কালকে কাজে যাব না। তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। আগের কথাগুলো মনে পড়ছে। কেন বন্যা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে সবার কাছে অবহেলার পাত্র বানালে? বন্যার প্রতি প্রতিশোধ নিবই আমি। এই কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। নামাজ পড়া উঠা মাত্রই দরজায় কেউ নক করলো। কে? আমি তাজমিরা, দরজা খোলো। আমি দরজা খুলে দিলাম। বসেন আপনি। আচ্ছা আপনি আমাকে তুমি করে বলতে পারেন না, আমি তো আপনার চেয়ে একটু হলেও বয়সে ছোট। আমার অভ্যাস আপনি করে বলা। অভ্যাস বাদ দিয়ে আজকে থেকে আমরা দুজনেই তুমি করে বলবো। ওকে ডান। ধন্যবাদ। যে কথা তোমাকে বলতে এসেছি, আজকে তুমি রান্না করবে না। রান্না না করলে খাবো কি? আমাদের বাসায় খাবে, আম্মু নিজেই বলেছে। যেহেতু আন্টি বলেছে তাহলে তো যেতেই হবে। আমি এখন যাই। তাজমিরা চলে গেল।
আমি নাজমুলকে ফোন করলাম, রিং হচ্ছে, রিসিভ করা মাত্রই। আসসালামু আলাইকুম, কেমন আছিস রে বউ? আসলে নাজমুলকে আমি বউ বলে ডাকি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কি খবর? ভালো আছে। আজ তো রেজাল্ট দেবে। ওকে ভাই, পরে কথা হবে, ফোনে চার্জ নাই। তারপর ফোনটা অফ করে চার্জে দিয়ে ছাদে গিয়ে একা মনে আগের কথাগুলো ভাবতে থাকি। আমি আগে কি ছিলাম, এখন কি হয়েছি, কি ভাবতেই কেমন যেন লাগছে। অন্যদিকে বন্যা নিজের আত্মকর্মের ভুল বুঝতে পেরেছে। বন্যা মনে মনে বলতে থাকে, কেন আমি নাইমকে মিথ্যে বদনাম দিলাম? নাইম তো অনেক ভালো ছেলে। তারপর বন্যা তার ফোনটা বের করে মামুনকে ফোন দিল। হ্যালো মামুন। জি, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। মামুন, আমি বন্যা, তোমার ক্লাস ফ্রেন্ড। ও, তবে আমার কাছে কি চান? মামুন, তোমার কাছে নাইমের নাম্বার আছে? একবার নাইমকে ফাঁসিয়ে দিয়ে তোমার হাউস মেটেনি, এখন আবার ওর জীবনটা নষ্ট করতে এসেছো? আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ মামুন, ওর নাম্বারটা দাও প্লিজ। নাইম তোমাকে কি করেছিল? শুধু ভালোই তো বেসেছিল, আর তাকে তুমি মিথ্যা অপবাদ দিয়ে কুকুরের মতো তাড়িয়ে দিলে। মানুষের তো ভুল হবেই, তবে কি তার সংশোধনের কোনো উপায় নেই? আমাকে একটা সুযোগ দাও মামুন। এই নাও ওর নাম্বার, 10123। থ্যাঙ্কস মামুন। এই বলে বন্যা মামুনের কলটা কেটে দিয়ে নাইমের ফোনে ফোন দিল, কিন্তু কিছুতেই নাইমকে লাইনে পাচ্ছে না, ফোন সুইচ অফ দেখাচ্ছে। তাই বন্যা ভাবলো হয়তো ফোনে চার্জ নেই। অন্যদিকে আমি ছাদে বসে আছি, হঠাৎ পিছন থেকে তাসমিনা বলে উঠলো, কি ভাবছো নাইম? কিছু না। ওহ আচ্ছা, তোমাকে মাঝে মাঝে আমার কেমন যেন লাগে। কেমন লাগে? মাঝে মাঝে দেখি তুমি চিন্তিত, কি জানি নিয়ে ভাবো। সত্যি করে বলো তো, তুমি কি ভাবো? গরিব এতিম ছেলে আবার কি নিয়ে ভাববে? শুধু শুধু আজাইরা কথাবার্তা বলো। তুমি গরিব এতিম কে বলেছে? আমি তো আছি। নিজের পিতামাতা আমাকে অবহেলা করেছে, নিজের ছেলেকে ত্যায্য পুত্র করেছে, আর তুমি তো আমার একজন অচেনা ব্যক্তি, 2 দিনের পরিচিত। আবার কি ভাবছো? না না, কিছু না। চলো খাবার খাবে, আম্মু ডেকেছে। চলো যাওয়া যাক। তারপর তাসমিরাদের বাসার সামনে গেলাম, গিয়ে তাসমিরের আম্মুকে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আল্লাহর দয়ায় ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল কোথায়? ওনাকে যে দেখছি না। উনি ব্যস্ত মানুষ, সব সময় বাড়িতে থাকতে পারে না, ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ভিন্ন জায়গায় যায়। তোমার দিনকাল কেমন চলছে? আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালোই যাচ্ছে। তারপর খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। আমার প্রিয় প্রিয় খাবারগুলো রান্না করা হয়েছে, বেগুনি, ইলিশ মাছ। কিন্তু ওরা কিভাবে জানলো যে আমার বেগুনি, ইলিশ মাছ প্রিয়? কি ভাবছো নাইম? আচ্ছা, তুমি কি আগে থেকে জানতে আমার এই খাবারগুলো প্রিয়? আগে থেকে জানতাম। কিন্তু কিভাবে? আমি তো আগে কখনো তোমাকে এই বিষয়ে কোনো কথা বলিনি। সেটা না হয় একটু অজানা থাক, পরে ঠিক বলবো। এখন খাবার খাও তো। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে এসে বিছানায় একটু গা এলিয়ে দিলাম। ঠিক তখনই বাইরে থেকে কিসের যেন চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি। বাইরে গিয়ে দেখি একটা জায়গায় অনেক লোক জড়ো হয়েছে। তাদের ওখানে গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখলাম আমার হাই স্কুলের এক বন্ধু, নাম পলাশ, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। সাথে সাথে আমি দৌড়ে তার কাছে গেলাম। একটা রিক্সা দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। তাকে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার বলল রোগীর খুব সিরিয়াস অবস্থা, অনেক রক্তক্ষয় হয়েছে, তাই 1 ব্যাগ O+ রক্ত লাগবে। আমি বললাম, ডাক্তার আমার রক্ত O+, আমার রক্ত নেওয়া যাবে? যাবে, তাড়াতাড়ি আসেন। তারপর 1 ব্যাগ রক্ত দিয়ে বাইরে বসে আছি। ডাক্তার বলেছে 30 মিনিটের মধ্যে জ্ঞান ফিরবে। ঠিক 8 ঘন্টা পর পলাশের জ্ঞান ফিরলো। এখন কেমন লাগছে পলাশ? ভালো। আমাকে তো সন্ত্রাসীরা ওদের আড্ডায় ধরে নিয়ে গিয়েছিল, এখানে এলাম কিভাবে? তোমাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে এসেছি। ও, তো তুমি ঢাকায় কি করছো? সেটা অনেক কাহিনী, অন্য একদিন বলবো। তোমার আম্মুকে ফোন করে হাসপাতালে আসতে বলি। লাগবে না, ওরা শুধু শুধু চিন্তা করবে। পলাশ, আমি এখন যাই। তারপর পলাশের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে দেখি তাসমিরা মনমরা হয়ে বসে আছে। তাসমিরা, কি হয়েছে তোমার? মনমরা হয়ে বসে আছে যে? তোমাকে খুঁজতেছি, জানো না রেজাল্ট বের হবে? আমি রেজাল্ট বের করতে জানি না। তারপর ফোন থেকে রেজাল্ট বের করলাম। তাসমিরা ভালো পয়েন্ট পেয়েছে, 4.81। অনেক খুশি। নাচতে নাচতে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়িয়ে আমার রেজাল্ট বের করলাম। মাশাআল্লাহ, অনেক ভালো রেজাল্ট আসছে। GPA 5 পেয়েছি। আমার খুশি হওয়ার কথা, কিন্তু মনটা এক নিরাশই খারাপ হয়ে গেল। আর যদি আব্বু আম্মু ও বন্ধুরা থাকতো, অনেক মজা করতাম সবাই মিলে। সব দোষ বন্যার। মিথ্যা অপবাদে অপবাদী করেছে আমায়, সমাজ থেকে ঘৃণিত করেছে।
পিতামাতা ছোট বোনের কাছে বানিয়েছে অবহেলার পাত্র। এখন সবাই জানে নাইম ধর্ষক, কিন্তু আমাকে ধর্ষক বলার আগে একটু বোঝো তো আমায়। আমার কোনো দোষ নেই। বন্যা আমাকে কেন মিথ্যা বদনামে ফাঁসিয়েছে? কি ক্ষতি করেছি তার? শুধু তো ভালোই বেসেছিলাম তাকে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু বের হয়ে গেল। হঠাৎ ফোনের রিংয়ে আমার ধ্যান ভাঙলো। এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে, তাই ফোনটা ধরলাম না। এরকম হঠাৎই হয়। কিছুক্ষণ পর একই নাম্বার থেকে আবারও ফোন আসলো। এবার দেরি না করে ফোনটা ধরলাম। ফোনটা ধরতেই মেয়েলি কণ্ঠে, হ্যালো, কে আপনি? নাইম, আমি বন্যা। কেমন আছো? মিথ্যা ধর্ষক বানিয়ে সবার কাছে অবহেলার পাত্র বানিয়ে এখন বলছো কেমন আছো? নাইম, মানুষ একবারই ভুল করে, আমারও ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো নাইম, প্লিজ। যখন মিথ্যা অপবাদে অপরাধী করেছিলে তখন তোমার কি একটুও প্রশ্ন জাগেনি তুমি কি ভুল কাজ করছো নাকি ভালো কাজ করছো? আর এখন আসছো ক্ষমা চাইতে? বাহ বাহ। যখন জেলে 10 দিন রিমাইন্ডে ছিলাম, প্রতিটা মুহূর্ত আমার কাছে যেন মনে হচ্ছিল 1 বছরের সমান। প্রতিটা লাঠির বাড়িতে যেন মনে হচ্ছিল আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিটা সময় চোখের অশ্রুরে ভেজে কাটিয়েছি। কি ক্ষতি করেছি তোমার? বলতে বলতে চোখ দিয়ে অঝরে বৃষ্টিপাত পড়তে শুরু করলো। আমার জন্য না আসো, সমস্যা নেই, তোমার পরিবারের জন্য হলেও আসো। তোমার কি তোমার পরিবারের লোকদের দেখতে ইচ্ছে করে না? আরে পরিবার বলতে আমার কিছু নেই, যা ছিল তা আগেই মরে গেছে। যে পিতামাতা নিজের ছেলেকে অবিশ্বাস করে কুকুরের মতো অবহেলা করেছে, এমনকি তোমার মতো দুশ্চরিত্রবান মিথ্যা কথায় বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিয়েছে, তাদের পিতামাতা বলতেও আমার ঘৃণা হয়। একজন মার্ডার কেসের আসামিও যদি হয় তবু তাকে তার পরিবার দেখার জন্য জেলে আসে, আর আমাকে আমার পরিবার জেলের অন্ধকূপে ঠেলে দিয়েছে। যখন জেল থেকে বেরিয়ে বাড়িতে গিয়েছি তখন নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমার মতো দুশ্চরিত্র মেয়ের কথায়, আর নিজের ছেলের একটু কথা শুনলো না। কিভাবে তাদের পিতামাতা বলবো? আমাকে যত পারো শাস্তি দাও, তবুও তুমি বাড়িতে আসো প্লিজ নাইম। কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর আমাকে কোনোদিনও ফোন দিবে না। এই বলে ফোনটা কেড়ে দিয়ে আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে শুধু চোখের অশ্রুই ফেলছি। আর যেন কিছুই বাধা মানছে না। চিল্লিয়ে বলতে ইচ্ছা করছে ভালোবাসি না কাউকে, ভালোবাসি না কাউকে, দেখতে ইচ্ছা করছে না। তবুও মাঝে মাঝে আম্মুর কানে ধরাটা ও মাঝে মাঝে ছোট ছেলেদের মতো আমাকে আদর করা, এগুলো খুব মিস করছি। আব্বুর পকেট থেকে টাকা মারা ও আব্বুর সাথে ক্রিকেট খেলার বাজি ধরাগুলো, আব্বুর রাগী মুখটাকে এখন অনেক মিস করছি। ছোট বোন নীলার হাজারো দুষ্টামি, বায়না ও ঝগড়া, মান অভিমানগুলোকে প্রচুর মিস করতেছি। আজ আমি সবার থেকে আলাদা। হয়তো আল্লাহ আমাকে কোনো আমার অজানা পাপের শাস্তি দিচ্ছে। হঠাৎ তাজমিরা এসে বলল,